দর্শক আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতমের। ওমানের অন্যতম পর্যটন ক্ষেত্র আল রাজাত বা রাজাত কূপ মরুভূমির বুকে সবুজে ঘেরা প্রকৃতি আর পাহাড় বেয়ে নেমে আসা জলাধার স্থানটিকে করে তুলেছে জনপ্রিয়। গরম আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি পেতে ঘুরতে যান স্থানীয় এবং প্রবাসীদের অনেকেই। বিশেষ করে বর্ষা মৌসুমে পর্যটকদের ভিড় বাড়ে, তাই এই সময়টাই প্রবাসীদের কেউ কেউ জীবিকার তাগিদেও ছুটে যান এই রাজাত কূপে। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মেঘের কোল ঘেঁষে দাঁড়িয়ে ছোট বড় পাহাড়, সেখান থেকে নির্গত শীতল জলরাশি তৈরি করেছে এই জলাশয়, যার স্থানীয় নাম আল রাজাত। ওমানের পর্যটন নগরী সালালা থেকে 16 কিলোমিটার দূরে ইত্তিন পাহাড়ের পাদদেশে অবস্থিত এই আল রাজাত কূপ। জনশ্রুতি আছে বহু বছর আগে চাষাবাদের জন্য নির্মিত হয়েছিল এই জলাধার। বর্তমানে এটি হয়ে উঠেছে ওমানের অন্যতম পর্যটন ক্ষেত্র। প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি পেতে পরিবার নিয়ে এখানে বেড়াতে আসেন অনেকেই। এখানকার স্বচ্ছ শীতল পানির কূপ সত্যি মনোমুগ্ধকর। আমি পরিবার নিয়ে এখানে এসেছি, তারা সবাই মরুভূমির মাঝে এমন শীতল জল পেয়ে অনেক খুশি। স্থানীয়দের পাশাপাশি স্থানটিতে ঘুরতে যান প্রবাসী বাংলাদেশিরাও। মরুর বুকে এই বৃষ্টিস্নাত ঠান্ডা শীতল পরিবেশ বেশ উপভোগ করেন তারা। আইসি ভালোই লাগতেছে, যেমন নর্মাল ক্লাউড তো একদম ভালোই লাগতেছে, অন্যদিকে গেছি আরো ভালো লাগছে। পাহাড়ে ঘেরা সৌন্দর্য, গাছগাছালি সবুজ, খুবই সুন্দর লাগছে। সুন্দর লাগছে, ভালো লাগছে, পানিও আছে, পাহাড়ও দেখতে অনেক সুন্দর, অনেক লোক আছে। হারিফ বা বর্ষা মৌসুমে এখানে অন্যান্য সময়ের তুলনায় পর্যটকের আনাগোনা বেড়ে যায়। প্রবাসীদের অনেকেই তাই এই পর্যটন কেন্দ্রকে বানিয়েছেন জীবিকার উৎস। বিভিন্ন দেশে থেকে লোক আছে, দুবাই, সৌদি, কুয়েত, বিভিন্ন দেশে থেকে, ইউরোপ কান্ট্রি থেকেও আসে এখানে। জুলাই আগস্ট এই 2 মাস হলো এখানের পরিবেশ সিজন। এই 2 মাসের জন্য আমরা সালালাবাসী 10 মাস অপেক্ষা করি। স্থানীয়রা জানান, বিশেষ এই পর্যটন ক্ষেত্রটি নিয়মিত রক্ষণাবেক্ষণের আওতায় রাখে ওমান সরকার। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। জার্মানির বার্নে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যারাথনে অংশগ্রহণ করেছেন প্রবাসী বাংলাদেশি দৌড়বিদ শিব শঙ্কর পাল। রোববার জার্মানি এবং অস্ট্রিয়া সীমান্তবর্তী পাহাড়ি এবং সমতল অঞ্চলে অনুষ্ঠিত হয় এই ম্যারাথন। 42.3 কিলোমিটারের ম্যারাথন জন থফেনের ইমেনস্টাডের সড়ক থেকে শুরু হয়ে স্টাডিয়ন ভেগে গিয়ে শেষ হয়। এটি ছিল শিব শঙ্করের 135তম আন্তর্জাতিক ম্যারাথন। সমতলে দৌড়ানো চাইতে পর্বতে দৌড়ানো বরাবরই মতোই কষ্টের, কিন্তু দেশের পতাকা হাতে অটল ছিলেন 60 বছর বয়সী এই দৌড়বিদ। ম্যারাথন শেষে শিবশঙ্কর পাল বলেন, প্রথম হওয়া কিংবা পুরস্কার পাওয়ার চেয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পতাকা তুলে ধরার অনুভূতি সবকিছুর ঊর্ধ্বে। অর্থনীতি সহ সব ক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে মালয়েশিয়ার সাথে প্রতিরক্ষা, জ্বালানি এবং হালাল খাদ্য সহ মোট 5টি বিষয়ে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। ব্রিফিংয়ে বাংলাদেশের তরুণদের শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ করে দেয় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেয়া হয় লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার। এরপরই একান্ত বৈঠকে মিলিত হন দুই নেতা। পরে দুদেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্য সহ 5টি খাতে সমঝোতা স্মারক সই হয়। এরপরেই যৌথ ব্রিফিংয়ে কথা বলেন দুই সরকার প্রধান। বাংলাদেশের অর্থনীতি ও আইনশৃঙ্খলা সহ সব বিষয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা জানান ডক্টর ইউনূস। We are very happy. We restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we'll be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to the normal running of the country. এ সময় বাংলাদেশি তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ দেওয়ায় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান ডক্টর ইউনূস। সেই সাথে দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। To thank Malaysia for hosting us so much of our people, and we hope this door will remain open and continue to become wider so that we can host many other young people to come and work in Malaysia.
ব্রিফিংয়ে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় ডক্টর ইউনূসের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। Commitment to our friends to ensure that Bangladesh is a great country with enormous potential and a great friend of Malaysia, can secure peace and promote progress and development for their people. বৈঠকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় জটিলতা নিরসনের পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে দেশটির সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। তাতে ইতিবাচক সায় দেন আনোয়ার ইব্রাহিম। পরে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজনেস ফোরামে অংশগ্রহণ শেষে বিকেলে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন আজিয়াটা গ্রুপ মালয়েশিয়া ও হালাল ইন্ডাস্ট্রি সহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা। সেখানে দুদেশের মধ্যকার বাণিজ্যিক বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা সম্পদ বিক্রির উদ্যোগ নিয়েছে ব্রিটিশ প্রশাসন। দেশটির সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গ্র্যান্ট থর্নটনের তত্ত্বাবধানে বিক্রি হবে বিপুল স্থাবর সম্পদ। সোমবার ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়, এই তথ্য বিক্রয়কৃত অর্থ দিয়ে পরিশোধ করা হবে সাইফুজ্জামানের সেই দেশের আর্থিক প্রতিষ্ঠান থেকে নেয়া ধার দেনা। বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যের বিভিন্ন সম্পদ পরিচালনার দায়িত্বে ছিল তার মালিকানাধীন 6টি আবাসন কোম্পানি। ওই প্রতিষ্ঠানগুলো এখন ব্রিটিশ প্রশাসনের নিয়ন্ত্রণে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন বলছে, যুক্তরাজ্যে সাইফুজ্জামানের সম্পদের একটি বড় অংশ বিক্রি করা হবে। দেশটির সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গ্র্যান্ট থর্নটন এই দায়িত্ব পেয়েছে। বিক্রির তালিকায় আছে লন্ডন ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় একাধিক শহরে থাকা বিভিন্ন আবাসিক ভবন। সম্পদ বিক্রি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে পরিশোধ করা হবে সাইফুজ্জামানের দায় দেনা। এর মধ্যে আছে সিঙ্গাপুরের ঋণদাতা প্রতিষ্ঠান ডিবিএস, ব্রিটিশ আরব কমার্শিয়াল ব্যাংক। এছাড়া ব্রিটিশ কোম্পানিজ হাউসে বাংলাদেশের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবির আবেদনও জমা পড়েছে। সাইফুজ্জামান চৌধুরীর কাছ থেকে $35 কোটি ফেরত চায় তারা। যুক্তরাজ্যে বাড়ি, ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট সহ 3 শতাধিক প্রপার্টি রয়েছে সাইফুজ্জামানের, যেগুলোর মূল্য 17 কোটি পাউন্ড। অভিযোগ রয়েছে দেশ থেকে অর্থ পাচার করে ব্রিটেনে এসব সম্পদ গড়ে তুলেছেন তিনি। বাংলাদেশ কর্তৃপক্ষ বিগত সরকারের মন্ত্রী, এমপি সহ সম্পৃক্তদের বিদেশে থাকা অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধানের পর বেরিয়ে আসে সাইফুজ্জামানের বিপুল সম্পত্তির খবর। বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে গত জুনে সাইফুজ্জামানের বেশ কিছু সম্পদ জব্দ করে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। এর মধ্যে নর্থ লন্ডনের সেন্ট জনস উড এলাকায় রয়েছে 1 কোটি 10 লাখ পাউন্ডের বিলাসবহুল একটি বাড়ি। সেন্ট্রাল লন্ডনের ফিটসরভিয়ায় রয়েছে অনেকগুলো ফ্ল্যাট। সাইফুজ্জামান ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান ও ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের লন্ডনের সম্পদও জব্দ করেছে এনসিএ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। জার্মানিতে অনুষ্ঠিত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা। শনিবার দেশটির মিউনিখ শহরে এই আয়োজন করা হয়। এ সময় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি মামুন রশিদ, আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ মাহাদি হাসান এবং গত বছরের আয়োজক কমিটির সভাপতি গোলাম হাফিজ খান। সবই প্রবি অ্যালুমনাই সমিতির জন্য প্রস্তুত করা নতুন ওয়েবসাইট এবং গঠনতন্ত্র উপস্থাপন করেন ডক্টর নিধুল আল বণিক। পুনর্মিলনের অনুষ্ঠানে স্মৃতিচারণের পাশাপাশি ছিল আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খাওয়া দাওয়ার আয়োজন। অনুষ্ঠানে আয়োজন করা হয় বিভিন্ন খেলাধুলার, পরে পুরস্কারও বিতরণ করা হয়। আয়োজনের শেষ পর্বে ঘোষণা করা হয় 11 সদস্যের উপদেষ্টা কমিটি। এই কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হন নাদিরা সুলতানা তানি। 2027 সালে জার্মানির এসেন শহরে পরবর্তী অনুষ্ঠান হবে বলে জানান আয়োজক। বাহরাইনে সিলেট বিভাগীয় বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। শুক্রবার দেশটির রিফা শহরের করাচি দরবার হল রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহরাইনে সিলেট বিভাগের বসবাসরত বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। তাদের অনুমতিক্রমে পদে মনোনীত করা হয়। অনুষ্ঠানে মোহাম্মদ সোহেল আহমেদকে আহ্বায়ক এবং মোহাম্মদ রানাকে সদস্য সচিব করে 31 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। আগামী 3 মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নবগঠিত আহ্বায়ক কমিটিকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে।